হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত রয়েস কোচিংয়ে অনলাইন প্ল্যাটফর্মে। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিই, আজকে আমাদের যে ক্লাস 5টার যে লাইভ সেশনটা থাকে সেখানে আমি থাকতে পারছি না তোমাদের সাথে। কিন্তু তোমাদের প্রিপারেশনে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে তার জন্য আমরা একটা রেকর্ডেড ভিডিও তোমাদের উদ্দেশ্যে রেখে দিচ্ছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। এটাতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি, সেখানের তার সাথে এবং আনুষঙ্গিক যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, ভিডিওটাকে পছন্দ করবে এবং সেটাকে শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো গত দুটো ক্লাসে আমরা বিভিন্ন একদিন পলিটিক্যাল সায়েন্স এবং একদিন হিস্ট্রির পোর্শন সলভ করেছিলাম। আজকে মেইনলি আবার একটা এমসিকিউ পোর্শন আমাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ওপর, এবং তার সাথে যে আলোচনাগুলো সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো, উইদাউট ডিলেইং লেটস স্টার্ট ইন আওয়ার সেশন। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো তোমাদের উদ্দেশ্যে রাখা হয়েছে, মন্ডল কমিশন গঠিত হয়েছিল হওয়ার সময় নিচের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? মন্ডল কমিশন যখন গঠিত হয়েছে, ভালো করে বোঝো প্রশ্নটা, তোমরা বারবার প্রশ্নগুলো পড়বে। এখানে বলছে মন্ডল কমিশন যখন গঠিত হয়েছে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশানে রয়েছে হচ্ছে ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজীব গান্ধী এবং ভিপি সিং। এবার তাহলে সবার আগে কি জানতে হবে তোমাকে, মন্ডল কমিশন কোন সময় গঠিত হয়েছে, ফরমেশন ইয়ার। তাহলে মন্ডল কমিশন গঠিত হয়েছিল 1979 সালে, ঠিক আছে, 1 জানুয়ারি। 1979 সালের 1 জানুয়ারিতে কি হয়েছিল, মন্ডল কমিশন গঠিত হয়েছিল। এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে মোরারজি দেশাই, ঠিক আছে। আমি গতকালের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মোরারজি দেশাই 77 সালের যে ইলেকশন হয়েছিল সেখানে কি হয়েছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভরাডুবি ঘটে এবং প্রথমবার অকংগ্রেসীয় সরকার গঠিত হয়, এবং তার প্রধান হিসাবে বা তার প্রধানমন্ত্রী হিসাবে, দেশের প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন কে? মোরারজি দেশাই, ঠিক আছে। তো মোরারজি দেশাইয়ের সময় কি হয়েছিল, মন্ডল কমিশন গঠিত হয়েছিল। তো মন্ডল কমিশনটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ ইট? মন্ডল কমিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা মন্ডল কমিশন টা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে SEBC এর ফুল ফর্ম। SEBC মানে কি? SEBCর ফুল ফর্ম হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, এর নাম ছিল সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড কমিশন, ঠিক আছে। তো এইটা ছিল এর আসল নাম, এবং এর প্রধান ছিল, এই যে কমিশনটা গঠন হয়েছিল 1979 তো এর প্রধান ছিল হচ্ছে কে? আমাদের মন্ডল বাবু, ঠিক আছে, মন্ডল বাবু, পি মন্ডল। এর জন্য এটাকে বলা হয় কি, মন্ডল কমিশন। তো এটা সেই সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিল? রাইট অ্যান্সার কি হবে? মোরারজি দেশাই। এইবার দেখো আমি যেটা বলছিলাম, এখান থেকে আরো দুটো প্রশ্ন দেয়। গঠিত হয়েছিল, এখানে প্রশ্নটা ছিল হচ্ছে গঠিত হয়েছিল, কিন্তু এর যে রিপোর্টটা জমা পড়েছিল হচ্ছে 1980 সালের 31 ডিসেম্বর। এরকমও প্রশ্ন একবার দেওয়া হয়েছিল, কারণ এইটা কমন প্রশ্ন হয়ে গেছে, অনেকেই এটার উত্তর এখন মোটামুটি সঠিক উত্তর করে থাকে যে কার সময় গঠিত হয়েছিল সেই সময়। কিন্তু যখন রিপোর্টটা সাবমিট করছে 1980 সালের 31 ডিসেম্বর, সেই সময় কিন্তু আবার রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, এবং প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? তখন ছিলেন ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো মাথায় রাখতে হবে, মন্ডল কমিশন যখন গঠন হয়েছে তখন দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। মন্ডল কমিশন তাদের যে রিপোর্ট সেটা জমা দেয় 1980 সালের 31 ডিসেম্বর। তাহলে মন্ডল কমিশন যখন তাদের রিপোর্ট জমা দেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। এই জায়গাগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার রাখতে হবে। আর মন্ডল কমিশনের শুধু একটা কথা মনে রাখবে, মন্ডল কমিশন মেইনলি যেটা ওবিসি সেকশন রয়েছে, ঠিক আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য 27% সংরক্ষণের কথা কিন্তু বলেছিল। এটাও পরীক্ষা দেয় যে মন্ডল কমিশনে কত পার্সেন্ট সংরক্ষণের কথা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে, অনুন্নত শ্রেণী,
ঠিক আছে, তাদের সংরক্ষণে কত শতাংশের কথা বলা হয়েছিল, দ্যাট ইজ 27%। ওকে, তো এই জায়গাগুলো তোমাদের জানতে হবে, এইগুলোর থেকে প্রশ্ন আসার প্রভূত সম্ভাবনা আগামী দিনে রয়েছে। চলো আমাদের নেক্সট কোশ্চেনে আমরা মুভ করছি। দেখো, দ্বিতীয় কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, নগর পরিকল্পনা। ঠিক আছে, নগর পরিকল্পনা, আরবান যে প্ল্যানিং, সেটা ভারতের সংবিধানে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটির অধীনে আসে? তাহলে আরবান প্ল্যানিং মানে তোমরা বুঝতেই পারছো, সেখানে মিউনিসিপ্যালিটিস এবং কর্পোরেশনের কথা বলা হচ্ছে। তো এইটা ভারতের সংবিধানে কোন অংশের মধ্যে আসে? অংশ মানে এখানে পার্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো এই মুহূর্তে 22টা পার্ট রয়েছে আমাদের সংবিধানে, কিন্তু সংবিধান যখন গৃহীত হয়েছিল মানে 26শে নভেম্বর 1949 সালে, সেই মুহূর্তে, বা চালু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, সেই মুহূর্তে ছিল 22টা পার্ট। তো এই 22টা পার্টের মধ্যে সেই সময় যেহেতু ছিল, পরবর্তীকালে এবার নগর পরিকল্পনাটা পরবর্তীকালে আমাদের যে সংবিধান রয়েছে সেখানে মানে সংযোজিত হয়েছিল পার্টের মধ্যে। তো এই 25টা পার্টের মধ্যে কোনটাতে নগর পরিকল্পনাটা আসে? ঠিক আছে, কবে সংযোজিত হয়েছিল আমি সেটা বলে দিচ্ছি ডেফিনেটলি। তো কোন পার্টের মধ্যে আসে? দেখো, পার্ট 7 প্রথম অপশনে দেওয়া রয়েছে, পার্ট 7। তো পার্ট 7টা ইজ নো লঙ্গার ভ্যালিড, এটার আর কোনো অস্তিত্ব নেই, এটা রিপিল্ড করে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। এটাতে যে রাজ্যগুলো রয়েছে তাদের কিছু বিশেষ ক্ষমতার কথা ছিল, যেটা 7th অ্যামেন্ডমেন্ট 1956 সালের, এটাকে তুলে নেওয়া হয়। মানে এই যে পার্ট 7টা আর আমাদের পড়ার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে দেখো পার্ট যেটা 9। ঠিক আছে, পার্ট 9 কি রয়েছে? পার্ট 9-এর আন্ডারে রয়েছে পঞ্চায়েত। তোমরা যদি দেখো, পার্টগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি নিশ্চয়ই করাবো তোমাদের, প্রত্যেকটা ডিটেলিংয়ে করা হচ্ছে আমাদের, জাস্ট এটা ইনিশিয়াল একটা তোমাদের জন্য একটা বিশেষ আমরা আর কি পদ্ধতি অবলম্বন করেছি, যে আগে একটু এমসিকিউগুলো তোমাদের ঝালিনি, তারপর আমরা বিস্তারিতভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা করাবো। ঠিক আছে, তো পার্ট 9 যেটা রয়েছে, পার্ট 9-এ রয়েছে হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা। ঠিক আছে, পঞ্চায়েতি ব্যবস্থা। এবার পার্ট যখন পড়ছো তার সাথে আনুষঙ্গিক আর্টিকেলগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে পঞ্চায়েতি ব্যবস্থার আর্টিকেল যদি আমি বলি, সেটা কত? সেটা হচ্ছে 243 থেকে আর্টিকেল 243 টু 243 ও। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, আর এখানে রাইট অ্যান্সার, তাহলে নগর পরিকল্পনা, যেটা নগর পরিকল্পনা মানে হচ্ছে আরবান প্ল্যানিং, যেটা সেটা আসে কার আন্ডারে? তোমরা এটার সঠিক উত্তর নিশ্চয়ই করতে পারবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে সি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এখানে নগর পরিকল্পনা। পার্ট 9-এর এর আন্ডারে আসছে হচ্ছে নগর পরিকল্পনা। ঠিক আছে, নগর পরিকল্পনা, এবং এর যে আর্টিকেল সেটাও তোমাদের মনে রাখতে হবে। এর আর্টিকেলটা হচ্ছে দেখো 243। এখানে কি ছিল? আগের পঞ্চায়েতে কত ছিল? পঞ্চায়েতে ছিল হচ্ছে তোমার ও অবধি ছিল। ঠিক আছে, তো এখানে তোমার আসবে হচ্ছে পঞ্চায়েতি ও থেকেই শুরু হবে, মানে যেখান থেকে এটা পঞ্চায়েতি শেষ হলো তারপরের থেকে শুরু হবে, ওর পর পি থেকে 243 ZG। ঠিক আছে, 243 ZG হচ্ছে এর আন্ডারে আসে। তো এইভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং এর পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা যেটা মানে এই দুটো পার্ট মাথায় রাখবে। এই পার্ট 9 যেটা ছিল পঞ্চায়েতি সিস্টেম, এবং পার্ট যে 9-এর যেটা মানে পার্ট 9 তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজ, এবং 9-এর হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটিস। পার্ট 9টা আমাদের সংবিধানে যেটা পরবর্তীকালে সংযোজিত হয়েছিল। ঠিক আছে, 9-এর টা সংযোজিত হয়েছিল, সেটা হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট 1992। ঠিক আছে, 1992, এবং কার্যকরী হয়েছিল 93। অনেক সময় কার্যকরী ইয়ারটা দিয়ে দেয়, যে নগর পরিকল্পনা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কার্যকরী হয়েছিল। সেটা যদি কার্যকরী বলে তাহলে 74 অ্যামেন্ডমেন্ট 1993 হবে, আর আইনটা পাস হয়েছিল 74th অ্যামেন্ডমেন্ট 1992 সালে। ঠিক আছে, আর এরপরে যে পার্ট আমরা অবধি এখানে পড়লাম, এরপরে পার্ট 9-এর বি আছে, সেটা ইট ডিলস উইথ কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটি তার সেটা নিয়ে ডিল করে। তো এইগুলো যখন আমরা পার্টে পড়বো তখন আমরা আরও বিস্তারিতভাবে করব। আশা করি তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। নগর পরিকল্পনা হচ্ছে 9-এর আন্ডারে আসে, এবং এটা কবে ভারতের সংবিধানে সংযোজিত হয়েছিল? 74th অ্যামেন্ডমেন্ট 1992, এবং কার্যকরী হয়েছিল কিন্তু ঠিক তার পরের বছর 1993 সালে। আরেকটা জিনিস মনে রাখবে, তাহলে এই যে 1992-93 এই সময়ে
ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন পিভি নরসিংহা রাও। ঠিক আছে, এটাও একটা পরীক্ষায় দিয়েছিল। আর আরেকটা প্রশ্ন দেয় যে নগর পরিকল্পনা যে ভারতের রয়েছে, আরবান প্ল্যানিং, ঠিক আছে, এইটা প্রথমবার পার্লামেন্টে উত্থাপন করা হয়েছিল কার সময়? আর এই নগর পরিকল্পনা যেটা, এটা প্রথমবার পার্লামেন্টে উত্থাপন করা হয়েছিল, সেটা হচ্ছে 1989 সালে। সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে রাজীব গান্ধী। তো মাথায় রাখবে নগর পরিকল্পনা, কিন্তু সেটা পার্লামেন্টে পাস হয়নি, উভয় কক্ষে পাস করাতে পারেনি সেই সময়। তো মাথায় রাখবে নগর পরিকল্পনা, এটাও পরীক্ষায় দেয়, নগর পরিকল্পনা আরবান যে প্ল্যানিং এর যে আর কি প্রথমবার এর যে প্রয়াস পার্লামেন্টে পাস করানো হয়েছিল, সেটা হয়েছিল কার সময়? রাজীব গান্ধীর সময়। আলটিমেটলি গিয়ে পিভি নরসিংহা রাওয়ের সময় গিয়ে এটা পার্লামেন্টে পাস করাতে সক্ষম হয়, এবং পার্ট 9 এর মাধ্যমে এটা আমাদের সংবিধানে সংযোজিত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগাই। দেখো, খুব ভালো প্রশ্ন এটা, এটা নিয়ে একটু আলোচনার জায়গার থেকে যায়। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধান নির্মাতা নিম্নলিখিত কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বেছে নিয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ইংলিশে যদি বলি, সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম। ঠিক আছে, এবার ফেডারেল সিস্টেম মানে কি? ফেডারেল সিস্টেম মানে হচ্ছে দু ধরনের সরকার থাকবে। সেন্ট্রালে এক ধরনের সরকার থাকবে, এবং যে স্টেটগুলো রয়েছে সেখানে আরেকটা সরকারের ব্যবস্থা থাকবে। একেই বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যদিও এর অনেক বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা যখন করব তখন আমরা ভালো করে পড়ব। তো আমাদের যে সিস্টেমটা আমরা দেখি, সেন্ট্রালের একটা সরকারের নির্বাচিত সরকার রয়েছে, আবার স্টেটগুলোতে যেগুলো আমাদের যে স্টেটগুলো রয়েছে, আমি ইউনিয়ন টেরিটরিজ কথা বলছি না, স্টেটগুলোতে সেখানেও কিন্তু নির্বাচিত সরকার রয়েছে। তাহলে আমাদের অ্যাপারেন্টলি আমাদের যে সিস্টেমটা, পার্লামেন্টারি সিস্টেমটা, সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, যদিও পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়। ঠিক আছে, আবার অনেকে এটাকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে ফেলে। আধা যুক্তরাষ্ট্রীয়টা এটা ম্যানমেড ওয়ার্ড। ঠিক আছে, কেসি ওয়্যার শব্দটা বলেছিল, কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও আধা যুক্তরাষ্ট্রীয় শব্দটা উল্লেখ নেই। তো এইগুলো আমি পরে যখন আলোচনা করব, সেখানে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব, তোমাদের যা যা কনফিউশন কোশ্চেন থেকে থাকে সব দূর হয়ে যাবে। আপাতত কোশ্চেনটা দেখো, ভারতের সংবিধানের নির্মাতারা নিম্নলিখিত কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা? এবার যুক্তরাষ্ট্রীয় সিস্টেমটা, আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রীয় সিস্টেমটা, সেটা নেওয়া হয়েছে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে যে আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় সিস্টেমটা কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 35 থেকে নেওয়া হয়েছে। এবং এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা নেওয়া হয়েছে কিন্তু ইউনাইটেড স্টেট থেকে। যেহেতু তোমরা ভাবতে পারো যে যেহেতু ওই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমি বললাম, সেই সময় ব্রিটিশ ভারতে কলোনাইজেশন ছিল, তাদের উপনিবেশিক ছিল, তাহলে তোমরা মনেই হতে পারে যে এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এরকম নয়, ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা নেওয়া হয়েছে কোথার থেকে? সেটা নেওয়া হয়েছে কোথায়? ইউনাইটেড স্টেট বা ইউএসএর থেকে। এইবার এটা অনেকে ক্যানাডা করে। ঠিক আছে, আমি বলছি, অনেকে হয়তো তোমরা ভাববে যে এটা তো ক্যানাডা পড়েছি। আমাদের যে সিস্টেমটা, আমি কি বললাম, আমাদের সিস্টেমটা যুক্তরাষ্ট্রীয় হলেও পুরোপুরি কিন্তু যুক্তরাষ্ট্রীয় নয়। ঠিক আছে, আমাদের এই যে কাঠামোটা রয়েছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু এই যে বায়াসনেসটা রয়েছে, ঝোঁকটা রয়েছে, সেটা কেন্দ্রীয় সরকারের দিকে। মানে অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রীয় সিস্টেমে কি হয়, সেখানে সেন্ট্রাল এবং স্টেটের ইকুয়াল পাওয়ার হয়, মানে পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন ইকুয়াল হয়, বা স্টেটগুলো বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়। ঠিক আছে, স্টেটের ক্ষমতা বেশি থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের এখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু স্টেটগুলো অপেক্ষাকৃত, রাজ্যগুলো অপেক্ষাকৃত উইক সেন্ট্রালের তুলনায়, মানে কেন্দ্রীয় পরিকাঠামোর তুলনায়। মানে কেন্দ্রীয় সরকার বরাবরই কিন্তু তাদের যে ক্ষমতা, সেটা বেশি। তাহলে আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় হওয়া সত্ত্বেও পুরোপুরি কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেমন হওয়া উচিত, সেটাকে কিন্তু আমরা ফলো করছি না। এর জন্য আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয়, ভালো করে বোঝো, দুটো প্রশ্ন এখান থেকে আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথার থেকে নেওয়া হচ্ছে? দ্যাট ইজ ইউনাইটেড স্টেট। কিন্তু যদি আমাকে বলতো যে আমাদের যে সেন্ট্রাল, মানে আমাদের যে এরকম দুটো সরকার, এবং যেখানে কেন্দ্রীয় সরকারের যে বিশেষ ক্ষমতা বা বেশি ক্ষমতা, সেটা কোথার থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে ক্যানাডার থেকে। ঠিক আছে, মানে যখন আমাকে বলে দেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বলে তোমরা ইউনাইটেড স্টেট করবে বা ইউএসএ করবে, কিন্তু যখন বলে দেবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু কেন্দ্র বেশি শক্তিশালী, এই যে আর কি কনসেপ্ট, এটা কোথার থেকে নেওয়া হচ্ছে? দ্যাট ইজ, সেই সময় উত্তর হবে ক্যানাডা। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন। চলো নেক্সট, আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের যাওয়া যাক। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সরবরাহ করে, যা ভারতীয় নাগরিককে কোনো
কারো বিরুদ্ধে, এমনকি সরকারের বিরুদ্ধে তাদের অধিকারের পক্ষে দাঁড়াতে দেয়। খুব সুন্দর একটা প্রশ্ন। এটা তোমরা জানো যে সাংবিধানিক প্রতিবিধান মানে আমাদের এই যে মানে ক্ষমতা, আমাদের ক্ষমতা বলতে কি, আমাদের ক্ষমতা বলতে আমাদের যে পার্ট 3-তে রয়েছে, ঠিক আছে, পার্ট 3-তে আমাদের রয়েছে, তোমরা জানো পার্ট 1-এ রয়েছে হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2-তে রয়েছে হচ্ছে সিটিজেনশিপ, এবং পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো এই ফান্ডামেন্টাল রাইটসই কী করে, আমাদের অধিকারগুলোকে সংরক্ষিত করে। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এক প্রকার নেগেটিভ মানে রাইটস। নেগেটিভ রাইটস মানে এটা নেগেটিভ মানে সরকারের তরফ থেকে, সরকারকে কিছু কিছু জায়গা আছে সরকারকে যেখানে বারণ করে যে এই অধিকারগুলো তুমি আমাদের নাগরিকদের থেকে মানে নাগরিকদের থেকে তুমি হরণ করতে পারবে না। ঠিক আছে, এবং না মানে এটা মাথায় রাখবে, এটাও পরীক্ষায় এগুলো কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের দিয়ে থাকে যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এক প্রকার নেগেটিভ অ্যাপ্রোচ সরকারের ক্ষেত্রে, এবং আমাদের ক্ষেত্রে এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। কারণ ফান্ডামেন্টাল রাইটস আমাদের অধিকার দেয়, তেমনি সরকারকে এটা মানে সরকারকে কিছু বিষয়ে তাদের সচেতন করে যে কোন কোন বিষয়গুলো তারা মানে কোন কোন অধিকারগুলো তারা নাগরিকদের থেকে হরণ করতে পারবে না। তো তা সত্ত্বেও আর্টিকেল 32, এটা রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 32। এই আর্টিকেল 32 এর মাধ্যমে আমাদের এই যে যদি কখনো সরকারের সবসময় প্রবণতা হবে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে কোনো না কোনো মতে সেগুলোকে হরণ করা, কেন মৌলিক অধিকার যে মুহূর্তে হরণ হবে সেই মুহূর্তে আমাদের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু কী হবে, লঙ্ঘিত হবে বা মানে চলে যাবে। তো আমরা তাহলে কী হব, এক প্রকার সরকারের মানে সরকার যেটা চাইবে সেটাই হবে। তো সরকার সব সময় চাইবে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেটাতে কিছুটা হলেও তাদের যেন কন্ট্রোল থাকে, কিন্তু আমাদের সংবিধান সরকারকে তার যে এই যে প্রবণতা তাকে সেটাকে বাধা দেওয়ার জন্য এবং আমাদের যে অধিকার রয়েছে সেটাকে মানে সেটাকে সুরক্ষিত রাখার জন্য আর্টিকেল 32 এর বন্দোবস্ত করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 32 এর মাধ্যমে কি করা হয়েছে, নাগরিকদের কি হয়েছে যে এই যে মানে প্রতিবিধানের সংবিধান প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে, মানে আমি কোর্টে মুভ করতে পারবো। ঠিক আছে, মানে আমার যদি ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে মৌলিক অধিকার যদি হরণ হয় তাহলে আমি আইদার কোথায় কোথায় যেতে পারি, আমি কোর্টে মুভ করতে পারবো, সেই বিষয়ে সরকারের বিরুদ্ধে আমি যেতে পারবো। ঠিক আছে, তো আমি কোথায় যেতে পারি, আমি হাইকোর্টেও যেতে পারি, মানে আমার যদি ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হয় তাহলে আমি হাইকোর্টেও যেতে পারি, সুপ্রিম কোর্টেও যেতে পারি। ঠিক আছে, এবার একটা কথা তোমাদের বলে রাখি যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে এই জায়গাটা, যে দেখো আমি যদি দেখি মৌলিক অধিকার কত থেকে কত, মৌলিক অধিকার তোমার আসছে 12 থেকে 35। ঠিক আছে, পার্ট 3 এর আন্ডারে ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 এর আন্ডারে আসছে। এইবার তুমি দেখো এই যে 32টা যেটা আছে সেটা মৌলিক অধিকারের মধ্যে আসছে। ঠিক আছে, তার মানে আর সুপ্রিম কোর্টে মানে তোমার যদি যে মৌলিক অধিকার আছে সেটা যদি হরণ হয় তুমি আর্টিকেল 32 এর আন্ডারে তুমি আইদার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তুমি মুভ করতে পারো। ঠিক আছে, সরকারের বিরুদ্ধে। তো সুপ্রিম কোর্টে যাওয়ার যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছে আর্টিকেল 32 এর মাধ্যমে, কিন্তু হাইকোর্টে যাওয়ার যে ক্ষমতা সেটা দেওয়া রয়েছে মানে মৌলিক অধিকার যদি খরণ হয় সেক্ষেত্রে তুমি যে হাইকোর্টে যেতে পারবে তার ক্ষমতা দেওয়া হচ্ছে 226 এর মাধ্যমে, আর্টিকেল 226-এ। মানে সোজা কথা, তোমার মৌলিক অধিকার যদি খরণ হয় তুমি কোথায় যাবে, আইদার 32 ইউজ করবে বা 226 ইউজ করবে, মানে তুমি সুপ্রিম কোর্টে যাবে বা তুমি যাবে হচ্ছে হাইকোর্টে 226। এইবার দেখো যেহেতু এই যে সাংবিধানিক প্রতিবিধান এটা আর্টিকেল 32টা এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের 12 থেকে 35-এর মধ্যে আসছে, তাই কিন্তু 226টা তো এর মধ্যে আসছে না। সুতরাং তুমি মানে এই যে তুমি যদি মুভ করো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্ট যেহেতু এটা হাইকোর্টটা 226 এর আন্ডারে তুমি মুভ করতে হবে হাইকোর্টে, এবং এটা ফান্ডামেন্টাল যে অধিকার রয়েছে মৌলিক অধিকার তার আন্ডারে আসছে না, তাহলে হাইকোর্ট তোমার যে দাবি বা তোমার যে অধিকার সুরক্ষার যে প্রসঙ্গ সেটা হাইকোর্ট গ্রহণ করতেও পারে বা নাও করতে পারে, মানে হাইকোর্ট কেসটা নিতেও পারে নাও নিতে পারে। কিন্তু যেহেতু 32টা প্রতিবিধানটা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সেটা 32 এর আন্ডার আছে, তাহলে সুপ্রিম মানে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস হরণ হয় তাহলে তুমি যদি সুপ্রিম কোর্টে মুভ করো তাহলে সুপ্রিম কোর্ট তোমার যে কেসটা আছে সেটা নিতে বাধ্য হবেই, মানে সুপ্রিম কোর্ট এক প্রকার বাধ্য তোমার কথা শুনতে, তোমার যে অধিকার রয়েছে সেটাকে সংরক্ষিত করতে। তাহলে এই দেখে এখানে এই জায়গাগুলো কনসেপচুয়াল, এর জন্য আমরা দেখবে আমাদের মানে প্রধান প্রোটেক্টর আর কি, রক্ষাকর্তা কাকে বলে, সুপ্রিম কোর্টকে বলা, হাইকোর্টকে বলা হয় না। কেন, হাইকোর্টের যে প্রতিবিধান ক্ষমতা রয়েছে আন্ডার দ্য মানে মৌলিক অধিকার যদি হরণ হয় সেটা আন্ডার 226 এর আন্ডারে আসে। এবার 226 এর মানে 226 এটা তো আমাদের মৌলিক যে অধিকার রয়েছে তার আন্ডারে আসছে না,
সুতরাং হাইকোর্ট তোমার যে মানে যে তুমি কেসটা নিয়ে যাচ্ছ সেটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু সুপ্রিম কোর্টে যদি তুমি যাও, সুপ্রিম কোর্ট তোমার এই মৌলিক অধিকার হরণের যে কেসটা সেটা নিতে এক প্রকার বাধ্য। ঠিক আছে, তো এই জন্যই বলা হয় সুপ্রিম কোর্টকে আমাদের কি, আমাদের সংবিধানে আসল রক্ষাকর্তা। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের, খুব ভালো জায়গায় একটা ডিসকাশন করলাম। চলো নেক্সট। ভারতের সংসদ, সংসদ কথাটা ইংলিশ মানে দ্বারা টার্ম, মানে পার্লামেন্ট। ঠিক আছে, ইংলিশ টার্মটা দ্বারা হচ্ছে পার্লামেন্ট। ভারতের যে সংসদ রয়েছে তা কি নিয়ে গঠিত? ঠিক আছে, তো ভারতের যে সংসদ রয়েছে সেটা কি নিয়ে গঠিত? অবভিয়াসলি কি নিয়ে গঠিত? ভারতের যে পার্লামেন্ট রয়েছে সেটা গঠিত হচ্ছে আমাদের লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। তো রাইট অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। কেন রাষ্ট্রপতি দেখো, এবং এই যে মানে ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ কনসিস্ট অফ লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট, অ্যান্ড ইট কামস আন্ডার আর্টিকেল কত নম্বর? 79-এর আন্ডার আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আর্টিকেলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পড়তে হবে। মানে কনসিস্ট অফ, আমাদের যে পার্লামেন্ট সেটা গঠিত হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে। এটা যে রয়েছে এটা হচ্ছে আর্টিকেল 79-এ রয়েছে। এরপরেই রয়েছে আর্টিকেল 80, যেটাতে রাজ্যসভা, আর্টিকেল 80 রাজ্যসভা হচ্ছে 80-তে, আর লোকসভা হচ্ছে 81-এ। আর্টিকেল 81 ডিলস উইথ লোকসভা। ঠিক আছে, পরপর রয়েছে, এইগুলো এইভাবেই পড়বে, এইভাবে মুখস্থ রাখবে। তাহলে ভারতীয় যে পার্লামেন্ট সেটা গঠিত হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে। এটার উল্লেখ রয়েছে আর্টিকেল 79-এ। ঠিক আছে, 80-তে রয়েছে রাজ্যসভা এবং 81-এ রয়েছে আমাদের লোকসভা। মাথায় রাখবে রাষ্ট্রপতি কিন্তু না লোকসভার তিনি সদস্য, না রাজ্যসভার সদস্য। তিনি কিন্তু জাস্ট হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ ভারতীয় পার্লামেন্টে। তিনি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তিনি কিন্তু এটাও পরীক্ষা দেয় যে তিনি রাষ্ট্রপতি কোন মানে পার্লামেন্টে মানে কোন সংসদে তিনি সদস্য। তো তিনি কোথাকারও সদস্য নয়, তিনি লোকসভারও সদস্য নয়, তিনি রাজ্যসভারও সদস্য নয়। হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, বা ভারতীয় সংসদ ব্যবস্থা তিনি অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করছি। এই প্রশ্নটা আমরা অলরেডি ডিসকাস করেছি, খুব সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষায় বারবার দেয়। নিম্নলিখিত কোন মানে সংশোধনী আইনগুলোর মধ্যে কোনটিকে মিনি সংবিধান হিসাবে ডাকা হয়? তো মিনি সংবিধান তোমরা পড়েছো, এর আগেও আমি আলোচনা করেছি। 42তম সংশোধন আইন, যেটা 1976 সালে হয়েছিল, সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা মিনি সংবিধান। কারণ এই সময় আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, 42তম, সেকেন্ড 1976, আর 44th 1978। তোমাদের আমি বলেছিলাম ম্যাক্সিমাম কনস্টিটিউশনে যা সংযোজিত হয়েছিল সেটা হয়েছিল এই সময়, এবং যা কাটছাট করা হয়েছিল তা হয়েছিল এই সময়। শুধু এখান থেকে প্রশ্নটা কি মাথায় রাখবে, এইটা হয়েছিল কার সময়? এই সময় পিএম ছিল ইন্দিরা গান্ধী, আমি অলরেডি বলেছি ইন্দিরা গান্ধী। আর এইটা হয়েছিল, কাটছাট করা হয়েছিল সে সময় মোরারজি দেশাই। এটাও দেয়। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে মিনি, এইটা পরীক্ষায় দেয় যে সবচেয়ে বেশি যে সংবিধান সংশোধন সেটা কার সময়, কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল, তাহলে উত্তর এইভাবে ঘুরিয়ে দেয়। তাহলে উত্তর হবে কি? ইন্দিরা গান্ধী। তা 42তম সংশোধন আইন যেটা ছিল 1976 সালে, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা মিনি সংবিধান। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমাদের যাওয়া যাক। খুব ভালো প্রশ্ন, এটা ভালো করে প্রশ্নটা পড়বে, তারপর বুঝবে নিচের মধ্যে কোনটি ভারতের নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতা, ভালো করে এই যে রাজনৈতিক স্বাধীনতা কোন কোন জায়গাগুলো, সবসময় প্রশ্ন যখন পড়বে তোমরা পেন্সিল নিয়ে, একটা পেন্সিল লাগবে বা পেন নিয়ে তোমরা বসতেই পারো পরীক্ষা হলে, সেটাকে যে জায়গাগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে হাইলাইটটা করবে, সেটা রাজনৈতিক স্বাধীনতা এবং সবচেয়ে উপযুক্ত বলছে, এই জায়গাটা হচ্ছে আসল প্রশ্নটা। এটি নিচের মধ্যে কোনটি ভারতের নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতার সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা? ঠিক আছে, মানে আমাদের যে এই যে আমরা বলি না আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসি রয়েছে, রাজনৈতিক মানে স্বাধীনতা রয়েছে, তাই এর সঠিক মানে সংজ্ঞা কোনটার ক্ষেত্রে মানে আমরা পেয়ে থাকি। দেখো, প্রথমত হচ্ছে সরকারের অংশ নেওয়ার অধিকার এবং সর্বোচ্চ পদ গ্রহণের সমান অধিকার, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা চাইলে, আমাদের তো প্রত্যেকের যে ক্রাইটেরিয়া, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা চাইলে ভোটে দাঁড়াতে পারি, তাই তো? যেসব ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলোকে ফুলফিল করে আমরা যে কোনো পার্টির তরফ থেকে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারি, আমরা সরকারের অংশ হতে পারি, এবং সর্বোচ্চ পদ, এবং একটা সময় গিয়ে দেশের প্রধান হিসাবে আমরা বা রাজ্যের প্রধান হিসাবে আমরা কি করতে পারি, যে পদটা থাকে সেটাকে অলংকৃত করতে পারি। তাহলে এইটা একটা কিন্তু বিশাল অপরচুনিটি, যেটা আমাদের কি করছে, মানে আমাদের কনস্টিটিউশন আমাদের প্রোভাইড করছে রাজনৈতিক স্বাধীনতা।
দ্বিতীয় হচ্ছে ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। ডেফিনেটলি আমরা কি করি, ভোট দিতে পারি এবং নির্বাচন প্রক্রিয়া অংশ নিতে পারি, এটাও আমাদের একটা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। ভারতের রাজনৈতিক অঞ্চলগুলোতে অবাধে চলাফেরা করার সুযোগ, হ্যাঁ অবশ্যই। এবং মাথায় রাখবে আমাদের যে কটা অধিকার রয়েছে সব কটা কিন্তু একদম দ্যাট ইজ নট অ্যাবসোলিউট, ঠিক আছে, দ্যাট ইজ রেস্ট্রিক্টেড, মানে সম্পূর্ণভাবে নয়, কোনো অধিকারই কিন্তু আমাদের অ্যাবসোলিউট নয়, সেখানে কিছু রেস্ট্রিকশন থাকে, সেখানে কিছু অব্লিগেশন থাকে, সেগুলো অবশ্যই আমাদের কাজ করে। তো ভারতের রাজনৈতিক অঞ্চলগুলোকে অবাধে চলাফেরা করার সুযোগ আমাদের রয়েছে, এইটাও এক প্রকার রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু দেখো এইগুলো অবশ্যই, এই দুটো যেটা রইলো সেটা অবশ্যই কি একটা রাজনৈতিক স্বাধীনতা, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এখানে দেখো প্রশ্নটা কি দিয়েছে, আমি প্রথমেই বললাম কি রাজনৈতিক স্বাধীনতার সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা। তোমরা ম্যাক্সিমাম এটা ভুলটা করবে, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচন প্রক্রিয়া অংশ নেওয়ার অধিকার, এটা হয়তো করে বসবে। কিন্তু আমি আগেই বলে দিলাম রাজনৈতিক স্বাধীনতা এবং সবচেয়ে উপযুক্ত, মানে সবচেয়ে তাহলে সুইটেবল কি, সবচেয়ে উপযুক্ত বলে এটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা শুধু ভোট দিতে পারি না, আমরা ভোটে অংশগ্রহণও করতে পারি, সরকারের অংশ নিতে পারি, মানে ভোটে আমরা যদি জিতি, যে দলের তরফ থেকে নিচ্ছি সেই দল যদি সরকার গঠন করে তাহলে আমরা তার অংশ নিতে পারি, এবং এক সময় আমরা তার যে সর্বোচ্চ পদ আছে সেটাও গ্রহণ করতে পারি। তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন, আশা করি ব্যাখ্যাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলা যাক। চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে অন্ধ্রপ্রদেশ কবে তৈরি হয়েছিল? তোমরা জানো আমাদের লিঙ্গুইস্টিক বেসিসে ভাষা ভিত্তিক প্রথম রাজ্য তৈরি হয়েছিল 1953 সালে। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়েছিল? 1953 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা তোমরা জানো, এটা পরীক্ষা এইভাবেও দেয় যে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? তাহলে প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে সেটা কবে গঠিত হয়েছিল? 1953 সালে। খুব ভালো প্রশ্ন। এটা মিস করা মানে সালগুলো অনেকে গুলিয়ে ফেলে, কোনো গুণানোর কোনো জায়গায় নেই, একদম পুরো মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, প্রাদেশিক স্থায়িত্ব শাসন ব্যবস্থা মানে প্রভিন্সিয়াল অটোনমি যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রভিন্সিয়াল অটোনমি, সেটার সূচনা হয়েছিল কোন কাজের সাথে, মানে নিম্নলিখিত কোন কাজের সাথে, কোন অ্যাক্টের মাধ্যমে আমাদের দেশে যে প্রাদেশিক স্থায়িত্ব শাসন ব্যবস্থা বা প্রভিন্সিয়াল অটোনমি যেটা রয়েছে, মানে এই যে রাজ্যগুলোকে, মানে সেন্ট্রালে একটা সরকার থাকবে এবং রাজ্যগুলোতে ইলেকটেড বডি থাকবে, রাজ্যগুলোকে ইলেকটেড বডি থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যগুলো আমি অলরেডি আমার লাস্ট ক্লাস যদি করে থাকো সেখানে আমি মানে প্রথম যে কনস্টিটিউশনাল ক্লাসটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল তার মাধ্যমে কি করা হয়েছিল, প্রত্যেকটাই যে প্রভিন্সিয়াল যে 11টা স্টেট ভাগ করা ছিল, এখানে কি হয়েছিল, নির্বাচিত সরকারের ইলেকটেড বডির কথা বলা হয়েছিল, নির্বাচিত সরকারের কথা বলা হয়েছিল এবং তাদেরকে স্থায়িত্ব শাসন দেওয়ার কথা বলা হয়েছিল। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা ক্লাসটা ফলো করেছো, যারা করেছো তারা আরও ডিটেলিংয়ে একটু ইনফরমেশন পাবে, যারা করোনি তারা জিকের যে স্ট্রিমিংটা হয়েছিল পল সায়েন্সের ওপর, এটা তোমাদের এমসিকিউ ছিল, তাই সেটা একটু দেখে নেবে, ডেফিনেটলি তোমরা হেল্প পাবে সেটার দ্বারা। তো এইটার তাহলে রাইট অ্যান্সার অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে প্রাদেশিক স্থায়িত্ব শাসনের সূচনা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে। ঠিক আছে, তো এটার মাধ্যমে যে প্রত্যেকটা রাজ্যগুলোতে ইলেকটেড বডি থাকবে এবং তাদেরকে কিছু স্বাধীনতার কথা, মানে তাদের স্বাধীনতাটাকে কিছুটা হলেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো এইটাকেই বলা হয় প্রাদেশিক স্থায়িত্ব শাসনের সূচনা, এর মাধ্যমে হয়েছিল। ঠিক আছে, এবং এরই মাধ্যমে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, এরই মাধ্যমে আমি আগেও বলেছি 1937 সালে ভোট হয়েছিল। ঠিক আছে, 1937 সালে প্রথম পরাধীন ভারতে প্রথম মানে প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হয়েছিল 1937 সালে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর স্বাধীন ভারতে প্রথম ভোট হয়েছিল 1951 সালে। এইবার পরীক্ষায় এখন কি করছে, স্বাধীন ভারতে প্রথম ভোট হয়েছিল 1951 সালে, এবং যেহেতু এটা অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারিতে রেজাল্ট বেরিয়েছিল, তো অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা এইভাবে চালাকি করে দিয়ে দেয়, 51-52 দুটোই অপশানে আলাদা আলাদা করে দিয়ে দেয়। রাইট অ্যান্সার হওয়া উচিত 51 থেকে 52, যেহেতু প্রসিডিওরটা চলেছিল, কিন্তু অনেক সময় এখন পরীক্ষায় কী করছে 51-52 এইভাবে দিচ্ছে। তো রাইট অ্যান্সার উঠবে, যেহেতু রেজাল্টটা বেরিয়েছিল 52, তত 52 থেকে ধরা হয়। আর অ্যাকচুয়ালি যদি কখনো এরকম থাকে 51, 52, 53, 54 এরকম যদি থাকে তাহলে দিস উড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। আমাদের সংবিধান সংশোধনীর সূচনা করার অধিকার নিচের কাদেরকে দেওয়া হয়েছে? তাহলে সংবিধান সংশোধন, আমাদের যে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেটার অধিকার, মানে সূচনা করার অধিকার, মানে অধিকার কাকে দেওয়া হচ্ছে? আমাদের যে সংবিধান সংশোধন এটা আসে হচ্ছে আর্টিকেল 360, তাই তো, আর্টিকেল 360-র আন্ডারে আসে পার্ট 20-র মাধ্যমে। ঠিক আছে, তো 360 একটাই আর্টিকেল আছে, যে মানে এটাও পরীক্ষা দেয় যে কোন পার্টে একটাই আর্টিকেল থাকে
মানে যেটা মেন আর্টিকেল আর কি, সাব আর্টিকেল অনেকটা একটা আছে, সেটা পরের কথা, কিন্তু মূল আর্টিকেল কোন পার্টে রয়েছে যেটার একটাই আছে সেটা হচ্ছে 360। তো সংবিধানের আর কি ইটে, সরি 368, এটা 360 নয়, 368, 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, মেক ইট কারেক্ট, ওকে। 368 হচ্ছে তোমার 360 আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আসে, যেটা কখনো আমাদের দেশে এখন অবধি জারি হয়নি। 368-এ আসে হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউর, পার্ট 20-র আন্ডারে একটাই আর্টিকেল আসে। তো এখানে বলেছে এই যে সংবিধান সংশোধনীর যে সূচনা সেটা করার অধিকার কাকে দেওয়া হচ্ছে। তো মাথায় রাখবে আমাদের সংবিধান যে সংশোধন প্রক্রিয়া, এটা নেওয়া হয়েছে কোথার থেকে, এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে, এবং এর যাবতীয় দায়িত্ব মানে ইনিশিয়েটিভ নেওয়ার সেটা করা হয় কোথার থেকে, ভারতের পার্লামেন্টের কিন্তু এতে একচ্ছত্ব তাদের অধিকার রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি, বি বা খ, ভারতের সংবিধান সংশোধনী সূচনা বা সংবিধান সংশোধনের যে অধিকার সেটা পার্লামেন্টকে প্রদত্ত করা হয়েছে ক্ষমতাটা, এবং এইটা কিসের আন্ডারে আসে এটা আমাদের বলে দিলাম, আর্টিকেলের আন্ডারে, এবং এটা কোথা থেকে নেওয়া হচ্ছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হচ্ছে। তো আজকে তোমাদের ক্লাসটা বেশি দীর্ঘায়িত করলাম না আমি, যেহেতু একটা রেকর্ডেড ভিডিও, তোমরা ক্লাসটাকে ভালো করে অবজার্ভ করবে এবং এটাকে শেয়ার করবে যতটা সম্ভব। আগামী আমাদের যে সেশনটা হবে সেটা অবভিয়াসলি লাইভ হবে, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের আবার আমরা একসাথে ক্লাস করব, ডেফিনেটলি খুব মজা হবে। পড়তে থাকো আর সঙ্গে থেকো, রয়েস কোচিংয়ের যে অনবদ্য একটা মানে তারা যে স্টেপ নিয়েছে সেটার সঙ্গে থেকো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে। আবার দেখা হবে, ভালো থেকো, টাটা।